আমার নাম ময়না। আমার বয়স ৩০ বছর। আমি সবেমাত্র রান্নাঘরে কাজ শেষ করে নিজের ঘরে এসে বসেছি। হঠাৎ করে আমার শাশুড়ি আওয়াজ আমার কানে এলে আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। আমার শাশুড়ি এমন ছিল যাকে দেখে আমি ভয়ে ভয়ে থাকতাম। অন্যদিকে আমার স্বামী, যার রাগ সবসময় আমার উপর চড়ে থাকতো। কারণ আমি বাজা ছিলাম। আমার বিয়ে পুরো ১০ বছর হয়ে গেছে। কিন্তু ভগবান এখনো অব্দি আমার কোনো সন্তান দেয়নি। এই কারণে আমার শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার আমার সাথে খুব খারাপ ছিল। যখন আমি ঘর থেকে বাইরে এলাম, তখন সামনের বারান্দায় আমার শাশুড়ি বসেছিল। সে আমাকে দেখেই বলল, "এই অপয়া, তোকে আগে থেকেই বলেছি যে তুই অতিথিদের সামনে আসবি না। তুই হয়তো এখন অব্দি আমার কথা বুঝতে পারিসনি।" সে রাগে ছটফট করছিল। আর আমি জড়সড় হয়ে মাথা নিচু করে নিলাম। এরপরে সে বলল, "আসতে দে তোর স্বামীকে। তোকে ঠিক করাচ্ছি। তুই আমার জীবন বরবাদ করে দিয়েছিস। একটু লজ্জা নেই তোর, তাই না? একটা মানুষ তোকে বলেছে এরকম করিস না, এখানে আসবি না। কিন্তু তুই ঘাড় ত্যাড়া মানুষের মতো সেই কাজ করবি। তোকে মানা করা হবে।" ভয়ে আমার দম বেরিয়ে যাচ্ছিল। আমি সংকুচিত হয়ে খুব নরম গলায় বললাম, "মা, আমি তো শুধু চা নিয়ে এসেছিলাম। আপনি রান্নাঘরে কিভাবে আসতেন? আমি তো আপনার ভালোর জন্যই এটা করেছিলাম।" আমি আর কিছু বলতাম, তার আগে তিনি আমার কথা কেটে বললেন, "কোনো দরকার নেই আমার ভালো করার। তোর কারণে আমার বান্ধবীরা আমাকে এত কথা শোনাতে পেরেছে। শেষে সবাই আমাকে একটাই বুদ্ধি দিয়েছে, যে কোনোভাবে এই বাজা মেয়ে থেকে ডিভোর্স করিয়েছিল, দ্বিতীয় বিয়ে দিয়ে দাও, যাতে আমরা সন্তানের মুখ দেখতে পারি। না জানি কিভাবে আমরা তোর মতো অপয়া মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি।" যা এখান থেকে বলে সে এত জোরে চিৎকার করলো যে আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে গেলাম। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকধুক করছিল। এ কেমন পরিস্থিতি আমার উপরে এসে গেছে! মাঝে মাঝে মনে হতো আমি নিজেকে শেষ করে নিই। কিন্তু মা বাবার কথা ভেবে আমি অসহায় হয়ে যেতাম। কেননা মা বলেছিল, যা কিছুই হয়ে যাক, তোকে নিজের সংসার বাঁচাতে হবে। ভালো মেয়েরা নিজের সংসার বাঁচিয়ে রাখে। এটাই কারণ ছিল। আমি আমার স্বামীর সমস্ত অত্যাচার আর শাশুড়ির সমস্ত কটু কথা সহ্য করতাম। কিছুক্ষণ পরে ঘরের দরজায় আওয়াজ হলো। নিশ্চয়ই আমার স্বামী এসেছে। তাই আমি তাড়াতাড়ি বাইরে এসে করুণ চোখে শাশুড়ির দিকে তাকালাম, যে বসে পান চিবাচ্ছিল। আমি দরজা খুলে দেখলাম আমার স্বামী দাঁড়িয়ে আছে। আমি তাকে ভিতরে আসার রাস্তা দিলাম, কিন্তু সে আমার দিকে রাগে চোখে তাকিয়ে ভিতরে ঢুকলো। তার শুধু নিজের প্রয়োজনের সময় আমাকে নিয়ে মতলব ছিল। এছাড়া সে আমার দিকে তাকিয়েও দেখতো না। আমি চুপচাপ রান্নাঘরে চলে গেলাম আর তার জন্য জল নিয়ে এসে তার দিকে জলের গ্লাস এগিয়ে দিলাম। কিন্তু হঠাৎ সে জলের গ্লাস ফেলে দিয়ে আমার চুল এত শক্ত করে হাতে ধরলো যে আমার দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। সে আমার চুল টেনে বলল, "মায়ের কথা তুই বুঝতে পারিস না, তাই না? তুই যদি আমার মায়ের কথা গুরুত্ব না দিস, তাহলে আমি তোর পা ভেঙে দেব।" এরপরে সে গভীর গলায় বলল, "যা এখান থেকে।" আমি কান্না করতে করতে নিজের ঘরে চলে এলাম। মা বাবার পছন্দের বিয়ে করেছিলাম, কিন্তু তারপরও আমি শান্তি পাইনি। আমি শাশুড়ি আর স্বামীর খুব খেয়াল রাখতাম, কিন্তু তারা আমার থেকে কোনো কিছুতেই খুশি হতো না। তাদের কথা হলো, যে মহিলা ফল দেয় না, তাদের কোনো গুরুত্ব নেই। এটাই কারণ ছিল। আমি তাদের জন্য যতই করতাম, তারা কখনোই খুশি হতো না। সবেমাত্র ঘরে এসে বসা কিছু সময় হয়েছিল, তখন আমার স্বামী ডেকে খাবার দিতে বলে বাথরুমে চলে গেল। আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে তার জন্য খাবার বাড়তে শুরু করে দিলাম। আমি বারান্দাতেই খেতে বসার জায়গা করেছিলাম। আমার স্বামী বাথরুম থেকে এসে খেতে বসে গেল। আর হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলল, "তুই অন্ধ নাকি? ঘরের ভেতরে এত নোংরা দেখতে পাস না? তবে কতবার বুঝিয়েছি যে আমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পছন্দ করি, কিন্তু হয়তো তুই আমার কথা বুঝতে চাস না।" সে রাগে চিৎকার করছিল। আমি ভয়ে জড়সড় হয়ে বারান্দার দিকে চোখ ফেললাম, কিন্তু পুরো বারান্দা পরিষ্কার দেখলাম। তখনই আমার শাশুড়ি দরজার কাছে দাঁড়িয়ে নোংরা দিকে ইশারা করে রেগে বলল, "এই নোংরা তো চোখে পড়ে না, তাই না? এগুলো গিয়ে এক্ষুনি বাইরে ফেলে আয়। কাল থেকে এখানে পড়ে আছে। তোর তো বাড়ির কোনো খেয়ালই নেই। ব্যাস কোনো রকমে কাজ করে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যায়, যাতে আরাম করতে পারে। সারাদিন এটাই তোর বউ করতে থাকে।" আমি তাড়াতাড়ি করে বললাম, "এক্ষুনি ফেলে আসছি।" যদিও আমার খুব খিদে পাচ্ছিল, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। আমি ভেবেছিলাম দুপুরবেলা সবার সাথে খাবার খেয়ে নেব, কিন্তু এখন বাড়ির শান্তি বজায় রাখার জন্য চুপচাপ ফেলে আসাই ভালো মনে করলাম। আমি তাড়াতাড়ি ঘর থেকে ওড়না নিয়ে গায়ের উপর দিয়ে
ভালো করে সমস্ত নোংরা এক জায়গায় করে ফেলার ডাস্টবিনের দিকে হাঁটতে শুরু করলাম। আমার হৃদয় ভেঙে পড়েছিল। আমি ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করতে থাকতাম, যে ভগবান যেন আমাকে বাচ্চা দিয়ে দেন। আমি ভগবানের কাছে আর কিছু চাই না, ব্যাস তিনি আমাকে একটা বাচ্চা দিয়ে দিন। কিন্তু কথায় বলে না, কিছু মনোবাসনা অন্য কোনোভাবে পূরণ হয়। আমারও সেভাবেই হলো। আমি ডাস্টবিনের কাছে পৌঁছে নোংরা ফেলে সবেমাত্র ফিরছিলাম, তখনই হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি চতুর্দিকে ধ্যান দিয়ে দেখতে লাগলাম, কারণ আমার এটাই মনে হচ্ছিল যে কোনো মা বাবা হয়তো নিজের বাচ্চার সাথে নোংরা ফেলতে এসেছে। কিন্তু চতুর্দিকে তাকেও আমি কাউকে দেখতে পেলাম না। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে নোংরার দিকে নজর দিয়ে দেখলাম, ডাস্টবিনের পাশে একটা কালো রঙের শপিং ব্যাগের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসছে। আমার হৃদয়ে খুব জোরে জোরে ধুকধুক করতে লাগলো। আমি চিন্তা ভাবনা করে সে ব্যাগের কাছে গিয়ে যখন সেই ব্যাগে হাত লাগালাম, তখন আমার আত্মা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমার এরকম অনুভব হচ্ছিল যেন আমি শ্বাস নিতে ভুলে গেছি, কেননা সেই ব্যাগের ভিতরে কোনো নোংরা নয়, বরং একটা বাচ্চা ছিল। আমি চতুর্দিকে নজর দিলাম, কিন্তু দূর দূরান্ত অব্দি আমি কাউকে দেখতে পেলাম না। আমি তাড়াতাড়ি করে সেই ব্যাগ খুলে সেই বাচ্চাটার চেহারা দেখে না জানি কেন আমার হৃদয়ে একটা অদ্ভুত অনুভব হলো। বাচ্চাটা একটা মেয়ে, নিশ্চয়ই এটা কারো অবৈধ সন্তান। আমার এরকম মনে হচ্ছিল যে বাচ্চাটা কিছুক্ষণ আগেই জন্মেছে, আর তাকে একটু আগেই এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। আমি সেই বাচ্চাটাকে বুকে জড়িয়ে নোংরার বাইরে এলাম। এখন আমি এটাই ভাবছিলাম যে এই বাচ্চাটার কি করব। এরপর আমার মাথায় একটাই খেয়াল এলো, যে আমি এই বাচ্চাটাকে নিজের করে নিই। আমার নিজের কোনো সন্তান নেই, তাই আমি ভাবলাম একে কাছে রেখে মানুষ করব। কিন্তু তখনই আমার শাশুড়ি আর আমার স্বামীর খেয়াল এলো, না জানি তারা এই বাচ্চাকে স্বীকার করবে কিনা। আমি নিজের ওড়না ঠিক করে বাচ্চাকে কোলে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। আমি মনে মনে ব্যাস একটাই প্রার্থনা করেছিলাম, যে আমার শাশুড়ি আমার স্বামী যেন এই বাচ্চাকে স্বীকার করে নেয়। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আমি এই প্রার্থনাই করেছিলাম, যে উপরওয়ালা আমাকে সন্তান দিয়ে দিক। আর এখন যখন তিনি আমাকে বাচ্চা দিয়েছেন, তখন আমার মুখ থেকে একটাই প্রার্থনা বেরিয়েছিল, যে আমার স্বামী আর আমার শাশুড়ি এই বাচ্চাকে নিজের করে নেওয়ার জন্য রাজি হয়ে যাক। আমি ঘরে দরজা খুলতেই আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে কিছু বলতো, তার আগে তার নজর বাচ্চার উপরে পড়লে সে একদম হতভম্ব হয়ে গেল। এরপরে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হতভাগা মেয়ে, কার বাচ্চা নিয়ে এসেছিস তুই? কার উপরে এমন অত্যাচার করলি? যদিও আমি তাকে সবকিছু বলতে চাইলাম, কিন্তু তার এরকম কথা শুনে হতবাক হয়ে তাকে দেখতে লাগলাম। আমার স্বামীও শাশুড়ি আওয়াজ শুনে বাইরে এসে গেছিল, আর আমার কোলে বাচ্চা দেখে সেও চিৎকার করে বলল, এসব কি, আর এটা কার বাচ্চা? আমি গভীর শ্বাস নিয়ে তাদের দিকে তাকিয়ে বললাম, আমি এখনই ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে সেখানে পেয়েছি। কেউ এই বাচ্চাকে ফেলে দিয়ে গেছে। আমি তাকে জীবিত দেখে ফেলে আসতে পারিনি, এই কারণে একে নিয়ে এসেছি। আমরা একে পালবো, কেননা আমাদেরও কোনো সন্তান নেই। আমি আর কিছু বলতাম তার আগে আমার শাশুড়ি নিজের মাথা চাপড়াতে শুরু করে দিল, আর বলতে লাগলো, ব্যাস এই দিন দেখতেই বাকি থেকে গেছিল। দেখ অজয়, তোর বউ আমাদের কিরকম নাচাতে চাইছে। এর নিজের অবৈধ সন্তান এ আমাদের কাছে লুকাচ্ছে। এসব বলে হঠাৎ আমার শাশুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল, আর আমি হতভম্ব চোখে তাকে দেখে যাচ্ছিলাম। এ কি ধরনের কথা বলছে? আমি তো কখনো গর্ভবতীও হইনি, তাহলে এই বাচ্চা আমার কিভাবে হতে পারে? আমি নিজের স্বামীকে ওই বাচ্চাটাকে দেখিয়ে বললাম, এ কারো অবৈধ সন্তান হবে, সবে এর জন্ম হয়েছে। আমি কিভাবে এর মা হতে পারি? আমি নিজের কথা শেষ করতাম তার আগে আমার স্বামী আমার কাছে এলো, আর আমার মুখের উপরে এক থাপ্পড় মেরে বলল, আর মিথ্যা বলার কোনো দরকার নেই। তোর মতো চরিত্রহীন মেয়েকে আর আমি নিজের সাথে রাখতে পারবো না। এটা তো আমার ভালো মানুষই ছিল, যে আমি তোকে 10 বছর নিজের সাথে রেখেছি। তোর মতো মেয়েকে তো এই 2-3 মাস পরেই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। কিন্তু যাই হোক, এখন এই কাজ করতে আমি আর দেরি করব না। এটা বলেই সে আমার হাত শক্ত করে ধরে আমাকে দরজা থেকে বাইরে বের করে দিল। আমি পাগলের মতো হাত দিয়ে দরজা বাজাচ্ছিলাম, আর বলছিলাম, আমি তোমার বউ, তুমি আমার সাথে এরকম করছো কেন? আমি কিছুই করিনি, এই বাচ্চা আমার না। আমি একে ডাস্টবিন থেকে উঠিয়ে এনেছি। কিন্তু না তো আমার শাশুড়ি দরজা খুললো, আর না তো আমার স্বামী। প্রতিবেশীরাও চিৎকার শুনে জড়ো হতে শুরু করেছিল। এই কারণে আমার খুব লজ্জা করছিল। আমি কান্না করে করে আমার স্বামীকে বললাম, অজয়, ভগবানের জন্য আমার উপরে দয়া করো। একবার ভাবো এই বাচ্চা কিভাবে আমার হতে পারে। আমি তোমার সাথেই থাকি,
তুমি কি কখনো আমাকে প্রেগনেন্ট হতে দেখেছো? কিন্তু না তো আমার স্বামী দরজা খুললো, আর না তো আমার শাশুড়ি খুললো। আমি অনেকক্ষণ অবধি দরজার কাছে দাঁড়িয়ে কান্না করতে থাকলাম। কিছুই বুঝতে পারছিলাম না যে এখন আমি কি করব। তখনই আমার চোখ সে বাচ্চার উপরে পড়ল। আর যখন আমি তার কপালের উপরে হাত রাখলাম, তখন সেই বাচ্চার গা জ্বরে কাঁপছিল। আমি খুব ভয় পেয়ে গেলাম। বাচ্চাটার চেহারা লাল হয়ে গেছিল। আর হঠাৎ করে সে কান্না করতে শুরু করে দিল। আমি এক নজর শ্বশুরবাড়ির দিকে দিলাম, আর সবকিছু উপরওয়ালার উপরে ছেড়ে হাসপাতালের দিকে এগিয়ে গেলাম। আমি মনে মনে প্রার্থনা করছিলাম, এই বাচ্চাটা যেন কিছুই না হয়। যদিও এই বাচ্চার কারণে আমার সংসার ভেঙে গেছে। আমার স্বামী আর আমার শাশুড়ি আমার উপরে বিশ্বাস করছে না। কিন্তু এই সব কিছুতে এই বাচ্চাটার কোনো দোষ নেই। আমি জানতাম আমার শাশুড়ি আর আমার স্বামী কোনো একটা অজুহাতের অপেক্ষায় ছিল, যেটা আমি কখনোই তাদেরকে দিতাম না। কিন্তু এখন তারা এই ছোট সুযোগটাও পেয়ে গেছে, তাই এটা তারা কোনো অবস্থাতেই ছাড়বে না। আমি দৌড়াতে দৌড়াতে হাসপাতালে গেলাম, আর তাড়াতাড়ি করে ডক্টরকে বললাম, এই বাচ্চাটাকে দেখুন। ডক্টর সেই বাচ্চার চেক আপ করতে লাগলো। চেক আপের পরে তারা আমাকে কিছু ওষুধ আর উপদেশ দিয়ে পাঠিয়ে দিল। সবেমাত্র আমি হাসপাতাল থেকে বের হচ্ছিলাম, তখনই এক মহিলা সেই বাচ্চাকে দেখে আমাকে সন্দেহের নজরে দেখতে দেখতে বলল, এই বাচ্চা কোথায় পেয়েছো তুমি? আমি একদম ভয় পেয়ে গেলাম আর ঘাবড়ে গিয়ে বললাম, কেন, কি হয়েছে? সে আমার দিকে তাকিয়ে এমন একটা কথা বলল, যেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আর আমি সেই মহিলাকে হতভম্ব হয়ে দেখতে লাগলাম। তারপর তাকে বললাম, এরকম হতেই পারে না। কেউ এরকম কিভাবে করতে পারে? সেই মহিলাটি হালকা মাথা নাড়িয়ে বলল, এই দুনিয়াতে সবকিছুই হয়। এটা বলেই সেই মহিলা হেঁটে চলে গেল। আমার এরকম মনে হচ্ছিল যেন আমি পাথর হয়ে গেছি। তারপর আমি সেই বাচ্চাটাকে আমার বুকে জড়িয়ে নিলাম, আর জোরে জোরে কান্না করতে করতে বললাম, না, এরকম হতে পারে না। কোনো মানুষ কিভাবে কারো সাথে এরকম করতে পারে? আমার মুখ থেকে ব্যাস একটাই শব্দ বেরাচ্ছিল, যাই হোক। আমি ভেবে নিয়েছি যে যাই হয়ে যাক, আমি এই বাচ্চাকে কোনো মতেই একলা ছাড়ব না। এসবে এই বাচ্চাটার কোনো দোষই নেই। ও কারো কি ক্ষতি করেছে এরকম খারাপ হবে? তারপরে হঠাৎ করে আমার মাথায় এলো, আমিও তো কারো মেয়ে, কিন্তু আমার সাথে এত খারাপ কেন হলো? একটা নবজাতক বাচ্চা আমার কোলে। আর আমার স্বামীর কথা হলো, আমি অসতী চরিত্রহীন। আমি বুঝতে পারছিলাম না যে আমার কোথায় যাওয়া উচিত, কারণ আমার মা বাবা আমার সাথ দিত না। কিন্তু আমার একমাত্র ঠিকানা তাদের বাড়িই ছিল। এই কারণে আমি তাদের বাড়ির দিকে এগিয়ে গেলাম, আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন সবকিছু ঠিক হয়ে যায়। আমি এখন এই বাচ্চাটাকে মনে প্রাণে চাইতাম, কারণ সমস্ত মানুষেরই বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার। আর না জানি কেন এই বাচ্চাটার ভেতরে আমি আমার অবলম্বন দেখতে পেলাম। ভেতরে এসেই আমার নজর আমার বুড়ো বাবার উপরে পড়ল, যে নিশ্চিত এখনই কাজ থেকে এসে বসেছিল। আমার মা রান্নাঘরে খাবার বানাচ্ছিল। যখন তার নজর আমার উপরে পড়ল, সে খুশি হয়ে আমার কাছে এলো। মা সবেমাত্র আমার গলা জড়িয়ে ধরত, তার আগে তাদের নজর সে বাচ্চার উপরে পড়ল। আর সে হতবাক হয়ে আমাকে বলল, এই বাচ্চা কার? মা হয়তো এটাই ভাবছিল যে আমি কোনো প্রতিবেশীর বাচ্চাকে নিজের সাথে নিয়ে এসেছি, কারণ আমার ছোটবেলা থেকে বাচ্চাদের শখ খুব ছিল। কিন্তু উপরওয়ালা আমার এই প্রার্থনা কখনো স্বীকার করেনি। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এটা আমার মেয়ে। আমার কথা শুনে মা অবিশ্বাসের নজরে আমাকে দেখতে লাগলো। বাবাজি সবেমাত্র কাজ থেকে এসে বসেছিল। আমার আওয়াজ শুনে সেও ঘরের বাইরে এসে আমার কথা শুনে কিছু সময়ের জন্য স্থির হয়ে গেল। এরপরে মা আমাকে বলল, কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ধীরে ধীরে কিভাবে বাচ্চা পেলাম এবং বাচ্চা নিয়ে কি কি হয়েছে সেই ব্যাপারে তাদেরকে সমস্ত কথা বলে দিলাম। না হলে আমি আমার বাবা মাকে কখনোই এটা বলতাম না যে শ্বশুরবাড়ি ওরা আমার সাথে কিরকম ব্যবহার করে। সমস্ত কথা শুনে আমার মা হতবাক চোখে আমাকে দেখতে লাগলো। বাবা হঠাৎ করে বলল, তুই আমাদেরকে আগে বলিসনি কেন যে তোর শাশুড়ি আর তোর স্বামী তোর সাথে এরকম ব্যবহার করে? আমি এখনো তোর খরচ চালাতে পারবো, তোকে খাওয়াতে পড়াতে পারবো। আমি তোকে মন লাগিয়ে নিজের সংসার করতে বলেছিলাম, কিন্তু এর মানে এই না যে তুই না মরা অবধি ওখানেই পড়ে থাকবি। আমি তো ভাবছিলাম আমার বাবা মা আমাকে বাড়ির বাইরে করে দেবে এবং আমাকে বলবে যে এই বাচ্চাকে ছেড়ে দে আর নিজের সংসারে ফিরে যা। কিন্তু বাবার এরকম রিয়েকশন দেখে আমার চোখে জল এসে গেল। সত্যি বাবা মা আলাদাই হয়। এই দুনিয়াতে তাদের মতো না কেউ আছে আর না কেউ হবে। মাও আমার কাছে এসে আমার গলা জড়িয়ে ধরল। নিজের মায়ের এই স্পর্শ অনুভব করে আমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। মা আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, মা, এমন মানুষদের জন্য চোখের জল ফেলিস না।
যদিও আমি জানতাম আমার মেয়ে এত কষ্টে আছে, তাহলে আমি কখনোই তোকে সেখানে থাকতে দিতাম না। হ্যাঁ, আমাদের আইডিয়া ছিল যে তারা হয়তো তোর সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু আমরা এটা জানতাম না যে তারা তোর সাথে চাকরের মতো ব্যবহার করে। এরপরে মা হাত বাড়িয়ে সেই ছোট্ট বাচ্চাটার মাথায় হাত বুলালো আর বলল, খুবই সুন্দর তোর মেয়ে, উপরওয়ালা এর ভাগ্য ভালো করুক। এমনিতে কিছু জানতে পারলে এই বাচ্চাটা কার, আমি মাথা নাতে হেলিয়ে দিলাম। তারপরে মাকে সে সমস্ত কথা বলে দিলাম, যেটা সেই অপরিচিত মহিলা আমাকে বলেছিল। কয়েক মুহূর্তের জন্য তার কথায় আমার সন্দেহ হয়েছিল, কিন্তু যে চিহ্ন সে বলেছিল সেটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। আমার মা সমস্ত কথা শুনে এগিয়ে এসে টিয়াকে কোলে নিল আর বলল, এ আমার নাতনি, তুই টেনশন করিস না, আমরা এর খেয়াল রাখব। হয়তো ভগবান এর জন্য আমাদেরকে সিলেক্ট করেছে, হয়তো এই কারণে আজকে তোর শ্বশুরবাড়ির লোকেদের আসল চেহারা আমাদের সামনে এসেছে। এটা বলে মা টিয়ার কপালে আদরে চুমু দিল। সময় ধীরে ধীরে কাটতে লাগলো, কিন্তু যখনই আমি টিয়াকে দেখতাম তখনই আমার সেই মহিলাদের কথা মনে পড়ে যেত আর আমার বুক ফেটে যাওয়ার মতো হয়ে যেত। তাই আমি তাড়াতাড়ি টিয়াকে বুকে জড়িয়ে ওর কপালে আদরে চুমু দিতাম। আমি ভেবে নিয়েছি যে আমি টিয়াকে খুব সফল বানাবো, ওকে এমন জীবন দেব যেটা সমস্ত মেয়েই কল্পনা করে। বাবা এখনো অব্দি আমাদের সংসার চালাচ্ছিল, কিন্তু এখন আমি তার উপরে আর বোঝা হতে চাইতাম না। আজকে আমি বাবা মার সঙ্গে এই ব্যাপারে কথা বলার জন্য তাদের ঘরে প্রবেশ করলাম। তারা টিয়ার সাথে খেলছিল। আমাকে দেখে বাবা আমাকে বসার জন্য বলল, যদিও আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমাদের সাথে আমার খুব প্রয়োজনীয় একটা কথা আছে। আমি জানি কথাটাতে তোমরা দুজন কষ্ট পাবে, কিন্তু বাবা এটাই বাস্তব। যখন এই দায়িত্ব আমি নিজের কাঁধে উঠিয়েছি, তখন এটা সততার সাথে পূরণ করা আমার দায়িত্ব। বাবা আমার কথা শুনে খুব ধ্যান দিয়ে আমার দিকে দেখতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, বাবা আমি ভেবে নিয়েছি যে আমি চাকরি করব আর নিজের মেয়ের খরচা নিজেই উঠাবো। ওকে যুগের সঙ্গে লড়াই করার কৌশল শেখাবো। ওকে একদমই তেমন বানাবো না যেরকম আমি। আমি চাই না ওর জীবন আমার মতো হোক। যদিও এ আমার পেটে জন্ম হয়নি, কিন্তু এ আমার আত্মার অংশ। যখন আমি এর দায়িত্ব উঠিয়েছিলাম, তখন আমি দুনিয়াকে দেখাবো যে আমি কিভাবে ওর দেখাশোনা করি। আর এই জিনিসটার জন্য আমাকে বাইরে বের হতেই হবে। বাবা আমার দিকে দেখে বলল, ঠিক আছে, যেরকম তোর ভালো মনে হয় তুই কর। তুই চাকরির খোঁজ কর। যদি তুই নিজের মনের মতো চাকরি পেয়ে যাস, তাহলে চাকরি কর, আমি তোকে আটকাবো না। বাবার কথা শুনে মা তাড়াতাড়ি করে বলল, এটা তুমি কি ধরনের কথা বলছো? আমাদের মেয়ে চাকরি করবে, এখনো এত খারাপ দিন আমাদের আসেনি। কিন্তু বাবা বলেছিল, ও একদমই ঠিক বলছে। না জানি আমাদের জীবনে আর কয়দিন বাকি আছে। যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব, তখন আমাদের মেয়ে কিভাবে এই দুনিয়াতে বাঁচবে? আর আমি জানি কয়েকদিন পরেও আমার এই বুড়ো হাড্ডিতেও এত শক্তি থাকবে না যে আমি এই সংসার চালাতে পারবো। এখন মেয়েকে সবকিছু করতে হবে। বাবার এসব কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি চোখে জল মুছে ধীর পায়ে এগিয়ে বাবার গলা জড়িয়ে ধরলাম। সে এই সমস্ত কথা এই কারণে বলেছিল যাতে আমি ভিতর থেকে শক্ত হতে পারি। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। আমার কাছে তেমন কোনো ডিগ্রি ছিল না, কিন্তু আমি মাধ্যমিক পাশ করেছিলাম। আমাকে সেই হিসেবে নিজের জন্য একটা চাকরি খুঁজতে হবে। আমি এখন ধ্যান দিয়ে নিজের বন্ধুদের ব্যাপারে ভাবতে লাগলাম। 10 বছর তাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কেননা আমার স্বামী আর না আমার শাশুড়ি আমাকে পারমিশন দিত যে আমি আমার পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক রাখি। আমি তাড়াতাড়ি করে বাড়ির টেলিফোনের ডায়েরি বের করলাম আর আমার সেই বন্ধুকে ফোন করতে লাগলাম, যে জীবনে সফল হয়েছে বলে আমি শুনেছিলাম। আমি সবার প্রথমে প্রণবকে ফোন করলাম, কারণ আমি শুনেছিলাম যে ও অফিসে কাজ করে, সেখানে অনেককে চাকরি পাইয়ে দিয়েছে। আমি ওকে ফোন করলে প্রথমে ও আমাকে চিনতে পারল না, কিন্তু যখন আমি খুব ভালোভাবে আমার পরিচয় দিলাম, তখন ও আমাকে চিনতে পেরে খুব খুশি হয়ে বলল, এতদিন কোথায় ছিলি? তুই জানিস আমাদের বন্ধুদের মধ্যে কি কি হয়ে গেছে? আমি ওর কথা না শোনার মতো করে বললাম, প্রণব, আমি তোর সঙ্গে দেখা করে একটা জরুরি কথা বলতে চাই। আমাদের জীবনে অনেক কিছু বদলে গেছে, এখন আমার একটা চাকরির খুব দরকার। যদি আমি সময় মতো চাকরি না পাই, তাহলে খুব সমস্যায় পড়ে যাব। আমি আর কিছু বলার আগে ও বলল, আচ্ছা তুই মাধ্যমিকের পরে আর পড়াশোনা করেছিলি? আমি ওকে আমার পড়াশোনার ব্যাপারে সমস্ত কথা বললাম। ও আমার সমস্ত কথা শুনে বলল, তোর জন্য তেমন কোনো ভালো কাজ তো হবে না, তবে একটা কাজ আছে। আমাদের কোম্পানিতে প্যাকিংয়ের কাজ হচ্ছে। যদি তুই বলিস তাহলে আমি তোকে সেখানে লাগিয়ে দিতে পারি। আমি সঙ্গে সঙ্গে বললাম, সেখানকার বেতন কত হবে? ও বলল, শুরুতে তোকে 10,000 দেওয়া হবে,
তবে হ্যাঁ, যদি তোর কাজ তাদের ভালো লেগে যায়, তাহলে বেতন বাড়িয়ে দেওয়া হবে। আমি তাড়াতাড়ি ভগবানকে ধন্যবাদ দিলাম। কারণ কিছু না হওয়া থেকে কিছু হওয়া অনেক ভালো। তাই আমি এই কাজের জন্য তাড়াতাড়ি হ্যাঁ বলে দিলাম। পরের দিন আমার মেয়ের সমস্ত দায়িত্ব বাবা-মায়ের উপর দিয়ে আমি এই চাকরির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আমার হৃদয়ে অনেক দ্বন্দ্বের শিকার হচ্ছিল। কেননা আজকের আগে আমি কখনোই চাকরির জন্য বাড়ির বাইরে পা রাখিনি। বিয়ের আগে বাবাই আমার সমস্ত প্রয়োজন পূরণ করত। আর বিয়ের পরে স্বামী। কিন্তু এখন আমি নিজের যোগ্যতায় কিছু করতে যাচ্ছি। এই কারণে আমি খুব ভয়ে ছিলাম। আমি একটা লম্বা দূরত্ব যাওয়ার পরে প্রণবের কারখানাতে পৌঁছে গেলাম। ও সেখানে ম্যানেজারে কাজ করত, কিন্তু ও অন্য ডিপার্টমেন্টে কাজ করত। ও আমাকে দেখে হাত মিলালো আর অবাক হয়ে বলল, তোকে অনেক বছর পরে দেখলাম, তুই কেমন আছিস? আমি হালকা মাথা নাড়ালাম। প্রণবকে দেখে আমার স্কুলে জীবনের কথা মনে পড়ে গেল। আমি ওকে আমার উপরের ঘটা সমস্ত কাহিনী বলতে শুরু করলাম। সমস্ত কিছু শুনে প্রণব হতবাক নজর আমাকে দেখল আর বলে, তোর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমার দিক থেকে যতটা সম্ভব তোর জন্য আমি করব। আমি ভগবানকে ধন্যবাদ দিলাম আর সঠিক সময়ে আমার ওর খেয়াল এসেছিল। না হলে না জানি চাকরির জন্য আমাকে কোথায় ঘুরতে হতো। এখন আমি প্রতিদিন নিয়ম করে সেখানে কাজ করতে লাগলাম। সময় খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। আমার এই কাজ করা 6 মাস হয়ে গেছে। এই 6 মাস প্রণব আমাকে সমস্ত জিনিস শিখিয়েছিল। এছাড়া কোম্পানিতে আমার অনেক বন্ধু হয়ে গেছিল। আজকে আমি ওভারটাইম করে খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছি। কেননা মেয়ের শরীর খারাপ ছিল, এজন্য আমার কিছু টাকা দরকার। বাড়িতে ফিরে মা বাবা চিন্তিত মুখে বসে থাকতে দেখলাম, আর মেয়ে নিচে শুয়ে খেলছিল। আমি মাকে বললাম, কি হয়েছে, তোমাকে এত টেনশন মনে হচ্ছে কেন? আমার আওয়াজ শুনে মায়ের হুঁশ ফিরল, আর তার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো। এদিকে বাবা মাথা নিচু করে চুপচাপ বসেছিল। এসব দেখে আমি আরো বেশি ঘাবড়ে গেলাম, আর তাড়াতাড়ি করে মায়ের কাছে গিয়ে বললাম, কি এমন হয়েছে যে তুমি কান্না করছো? তখন সে হঠাৎ করে দাঁড়িয়ে আমাকে নিজের বুকে জড়িয়ে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। এইসব দেখে এখন আমার হাত পা কাঁপছিল। না জানি এমন কি হয়েছে যে সে এত বেশি কান্না করছে। আমি তাকে ঝাঁকি দিয়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে বলো আমাকে। ভগবানের জন্য এরকম কান্না করে আমাকে টেনশনে ফেলে দিও না। একথা শুনে মা নিজের চোখের জল মুছল, আর হঠাৎ করে একটা কাগজ আমার দিকে এগিয়ে দিল। আমি বাবার দিকে দেখে যখন সেই কাগজ খুললাম, তখন এরকম মনে হলো যেন আমার হৃদয় মরে গেছে। আমি নিঃশ্বাস নিতে অবধি ভুলে গেছি। যদিও আমি অজয়কে ছেড়ে দিয়েছিলাম আর ওর বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমার বিয়ে ওর সঙ্গে শেষ হয়ে যাবে। ও আমাকে ডিভোর্সনামা পাঠিয়েছে। আমি সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম। এটা কেমন পরীক্ষা আমার সামনে এসে পড়েছে। অনেকক্ষণ আমি হতভম্ব হয়ে বসে রইলাম। তারপরে হঠাৎ আমার মেয়ে কান্না শুরু করে দিল, আর আমার হুঁশ ফিরল। আমি মেয়ের দিকে তাকিয়ে আমার সমস্ত দুঃখ ভুলে গেলাম, আর সেই ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলে মেয়েকে বুকে জড়িয়ে মা বাবার দিকে তাকিয়ে বললাম, মা, এই লোকটা আমার জীবনে থাকুক বা না থাকুক, এতে আমার কোনো দুঃখ নেই। এ তো সেই দিনই আমার জীবন থেকে চলে গেছে, যেদিন এ আমাকে অসতে চরিত্রহীন বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তোমাদের দুঃখ করার কোনো দরকার নেই বলে আমি ঘরের মধ্যে চলে এলাম, আর খুব কান্না করতে লাগলাম। আজকে আমার সবকিছু মনে পড়ছিল, যেভাবে আমার অজয়ের সাথে বিয়ে হয়েছিল, যেভাবে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, যেভাবে আমাকে স্বাগত জানানো হয়েছিল। প্রথম দিকে আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয়েছিল, আর তারপরে আমার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো আমি যেন যে কোনো অবস্থায় বাচ্চা জন্ম দিই। আমি আমার চেক আপ করিয়ে অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু হয়তো আমার কপালে সন্তান ছিল না। সবেমাত্র আমি এই সব জিনিসের ব্যাপারে চিন্তা করছিলাম, তখন হঠাৎ বাইরে দরজায় টোকা পড়ল। কিছুক্ষণ পরে এমন আওয়াজ এলো যেন ঘরের ভিতরে অনেক লোক ঢুকে পড়েছে। আমি তাড়াতাড়ি করে আমার মেয়েকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। সামনে একটা সুটবুট পরে একটা লোক দাঁড়িয়ে। তাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। তার মুখে উদাস ভাব ফুটে উঠেছিল। আমাকে দেখে হঠাৎ করে সে আমার কাছে এসে আমার মেয়ে টিয়াকে আমার থেকে ছিনিয়ে নিতে চাইল। আমি হতবাক হয়ে সেই লোকটাকে দেখছিলাম যে এ কি করছে। এ আমার থেকে আমার টিয়াকে কিভাবে ছিনিয়ে নিতে পারে। এরপরে সে আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম কুনাল, আর এটা আমার মেয়ে। একথা শুনে আমি হতভম্ব চোখে দেখতে দেখতে বললাম, মাথা ঠিক আছে তো আপনার? এরপরে সে আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম। সেই মহিলার কথা আর এই লোকটার কথা একদম একই রকম ছিল।
সেদিন সেই মহিলার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল, তখন সে বলেছিল এই মেয়েটা একটা বড়লোক বাড়ির মেয়ে, কিন্তু এর মা একজন বাজারি মেয়ে। সেই লোক ওই বাজারি মেয়ের সঙ্গে টাকার বিনিময়ে নিজের চাহিদা পূরণ করেছিল, আর তারপরে ওর পেটে এই বাচ্চা চলে আসে। সেই মহিলা প্রেগনেন্ট হয়ে যখন ওদের বাড়িতে যায়, তখন ওর মা বলেছিল, আমাদের এর কোনো প্রয়োজন নেই, এ বাচ্চা নষ্ট করে দাও, আমরা তোমার মতো মহিলা থেকে কোনো বাচ্চাই নেব না। তারপরে ওই মহিলা হাসপাতালে বাচ্চার জন্ম দিয়ে বাচ্চাকে কালো শপিং ব্যাগের মধ্যে ভরে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। আমার বাচ্চার পিঠে জন্মের যে চিহ্ন ছিল, সেটা যখন ওই লোকটা আমাকে বলল, তখন আমি হতভম্ব হয়ে মাটিতে বসে পড়ি। এরপরে হঠাৎ করে আমি সেই লোকটার পা ধরে জোরে জোরে কান্না করতে লাগলাম, আর তার দিকে তাকিয়ে নরম গলায় বললাম, ভগবানের জন্য আমার উপরে এরকম অত্যাচার করবেন না। আপনার বাড়ির লোকেরা এই বাচ্চাকে কখনো স্বীকার করবে না, একে নিয়ে যাবেন না। আপনাদের বাড়িতে কেউ একে ভালোবাসবে না, তাই প্লিজ আমার মেয়েকে আমাকে দিয়ে দিন। আমি একে মানুষ করব। একে পাওয়ার কারণে আমি আমার সংসার নষ্ট করে দিয়েছি। আমার কাছে এখন এছাড়া কিছুই নেই। আমার কথা শুনে সেই লোকটা আমার দিকে তাকালো, আর তারপরে সে এমন একটা কথা বলল, যেটা শুনে আমার বাবা মা টেনশনে পড়ে গেল, আর আমার দিকে আশা নিয়ে তাকিয়ে রইল। সে লোকটা আমার দিকে তাকিয়ে বলেছিল যে তুমি যদি আমার মেয়েকে এতই ভালোবাসো, আর তুমি যখন নিজের সংসারও নষ্ট করে দিয়েছো, তাই যদি একে নিজের কাছে রাখতে চাও, তাহলে এখনই আমাকে বিয়ে করে নাও। আমি তোমাকে একটা সুন্দর জীবন দেব। ব্যাস, পরিবর্তে তুমি আমাকে তোমার সততা দিও। যদিও তোমার মেয়ে, যাকে তুমি টিয়া বলছো, তার লালন পালন করতে চাও, তাহলে আমার কথায় রাজি হয়ে যাও। বলে সে নিজের হাত আমার দিকে এগিয়ে দিল। আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমার কাছে এখন কিছুই বেঁচে নেই। অজয় আমাকে ছেড়ে দিয়েছিল। মা বাবা সাহারা ছিল, কিন্তু তাদের মতো এতটা শক্তি নেই যে তারা আমার মতো মেয়েকে সারা জীবন রক্ষা করতে পারে। আর এখন যে ভালোবাসা আমার টিয়ার সাথে হয়ে গেছিল, তার কোনো তুলনাই ছিল না। যদিও সে আমার পেটের সন্তান না, কিন্তু যে সম্পর্ক ওর সাথে হয়ে গেছিল, সেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি নিজের চোখ বন্ধ করে নিলাম, আর কিছু একটা ভেবে নিজের হাত সেই অচেনা লোকটার হাতে দিয়ে দিলাম। সে সত্যি সত্যি আমাকে সেই সময় বিয়ে করে নিল, আর নিজের সাথে করে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। আমার বাবা মা আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছিল। তাদের ব্যাস একটাই প্রার্থনা ছিল, যে এই লোকটা তাদের মেয়ের খেয়াল রাখুক। আমি তার বাংলা দেখে চমকে উঠেছিলাম, আর আমি বুঝে গেছিলাম যে আমাকে এখানে শুধু একটা অনাথ বাচ্চার মায়ের দায়িত্ব পালন করতে হবে। যদিও এতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু এরকম হলো না। কুণাল আমাকে অনেক সম্মান দিল, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিল। কয়েকদিন পরে আমার এই কথাটা অনুভব হয়ে গেছিল, যে কুণাল সে বাজারি মেয়ের পেটে বাচ্চা অবশ্যই দিয়েছিল, কিন্তু ও জানতো না যে ও বাবা হতে যাচ্ছে। আর যে সময় মেয়েটা ওর বাড়িতে এসেছিল, তখনও বাড়িতে ছিল না। ওর মাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু যখন ও এই জিনিসটা জানতে পারে যে ওর মেয়ে হয়েছে, আর তাকে আমি পালছি, আর তাকে একটা সুন্দর জীবন দিচ্ছি, আর ওর মেয়ের কারণে আমার নিজের সংসার নষ্ট করে দিয়েছি, তখন সেই সময় ওর সিদ্ধান্ত করে নিয়েছিল যে ও আমাকে নিজের স্ত্রী করে নেবে। এখন আমি কুণাল আর আমার মেয়ের সাথে খুব সুন্দর একটা জীবন কাটাচ্ছি, আর আমি খুব খুশি যে আমার জীবনে এত ভালো একজন মানুষ এসেছে। ধন্যবাদ বন্ধুরা।